আজ ১৩ ফেব্রুয়ারি ২০১৪ পহেলা ফাল্গুন ১৪২০ বঙ্গাব্দ বসন্তকাল। প্রিয় দর্শক, আজকের দিনটি গতকালের চেয়ে অনেকখানি আলাদা। আজকের বাতাসের সঙ্গে গতকালকের বাতাসের মধ্যে আছে বিস্তর ফারাক। গতকাল ছিল শীতকালের শেষ দিন, আর আজ বসন্তের প্রথম দিন। ওরে আয়রে তবে মাতৃসবে আনন্দে, আজ নবীন প্রাণের বসন্তে। পিছন পানের বাথন হতে চল ছুটে আজ বন্য স্রোতে, আপনাকে আজ দক্ষিণ হাওয়ায় ছড়িয়ে দে দিগন্তে। প্রিয় দর্শক, শীতের শেষে বিজয়ীর বেশে আবার এসেছে বসন্ত। কবির ভাষাতেই বলতে হয়, আজই বসন্ত জাগ্রত দ্বারে। ঋতুরাজ বসন্ত, পলাশ শিমুল আর অশোকের বসন্ত, কোকিলের বসন্ত, উদাসী হাওয়ায় গলা ছেড়ে গান গাইবার এই আনন্দ বসন্তকে আসুন আমরা সানন্দে বরণ করে নেই। দর্শক, আজ আমাদের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব অভিনেতা হুমায়ুন ফরিদের মৃত্যুবার্ষিকী। তাকে এবং তার সৃষ্টিকর্মকে স্মরণ করে শুরু করছি আজকের দিন প্রতিদিন। আজ দিন প্রতিদিনে রয়েছে আজ কোথায় কি, হাসি মুখ, জানেন হয়তো, চিরসুন্দর অভিধান, স্বাস্থ্যকথন, আজকের বাংলা ভিশন এবং সবশেষে আনন্দ আড্ডা। আজকের এই বিশেষ দিনে আনন্দ আড্ডায় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জনপ্রিয় কথা সাহিত্যিক সেলিনা হোসেন। চলুন পরিচিত হয়ে আজকে আমাদের এই অতিথির সঙ্গে। সুপ্রভাত এবং আজ বসন্তের প্রথম দিন, পহেলা ফাল্গুন। আপনাকে ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা। তোমাকেও ফাল্গুনের শুভেচ্ছা। কেমন আছেন আপনি? ভালো আছি। আজ আপনার কাছ থেকে সম্প্রতি প্রকাশিত এই বইমেলায় আপনার বইগুলো নিয়ে কথা বলবো, জানবো ফাল্গুনের কথা এবং সেই সঙ্গে সম্প্রতি আপনি একটি পুরস্কারে ভূষিত হয়েছেন সেই সম্পর্কে। কিন্তু তার আগে আমাদের রয়েছে কিছু নিয়মিত পরিবেশনা। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে রয়েছে সংলাপ গ্রুপ থিয়েটার পরিবেশনায় নাটক বদনাম। একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রয়েছে আরণ্যক নাট্য দলের পরিবেশনায় নাটক রারাং। একাডেমির স্টুডিও থিয়েটার হলে রয়েছে চারু নীরম থিয়েটারের পরিবেশনায় নাটক অবাক দেশ এবং বুড়ো। আজ ধানমন্ডির গ্যালারির চিত্রকে চলছে বাংলাদেশের 15 জন এবং জাপানের 5 জন চিত্রশিল্পীর চিত্রকর্ম নিয়ে জাপান বাংলাদেশ আর্ট এক্সিবিশন শীর্ষক চিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে 23 ফেব্রুয়ারি 2014 পর্যন্ত। সময় প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। আলিয়াস প্রসেস দ্য ঢাকার জুম গ্যালারিতে চলছে সামিত দাসের কনসেপ্ট অফ স্পেস অ্যান্ড ট্যাগর শীর্ষক একক আলোকচিত্র প্রদর্শনী। চলবে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। জীবনের নানা জটিলতায় আমরা অনেকেই হাসতে ভুলে গেছি। প্রাণখোলা হাসিতে মেতে উঠি না যেন কতদিন। তাছাড়া হাসবার মতো অনুষঙ্গও তো তেমন নেই, কিন্তু হাসি যে সর্বরোগের মহা ঔষধ। দর্শক, আপনাদের জন্য রয়েছে আমাদের এবারের আয়োজন হাসি মুখ। তো আমাদের মতলব চাচার বাড়িতে চুরি হয়েছে, তো পরের দিন সকালবেলায় মতলব চাচা সেই কান্নাকাটি। তো মতলব চাচার কান্নাকাটি দেখে পাড়া প্রতিবেশী সবাই আইছে। এই ব্যাপার মতলব, কান্দো কেন? আর বলেন না, কালকে রাত্রে আমার বাড়িতে চোর ঢুকছে। বাড়িতে কিছু না পাইয়া আমার ওয়ালে লেখা দিয়ে গেছে, এই বাড়ির মালিক আস্থা কিপটা। আরে খুব খারাপ কাজ। এইটা কি খারাপ কাজ? তার চেয়ে বেশি খারাপ করেছে এই এলাকার আরো 4টা চোর এই কমেন্টে লাইক দিছে। দর্শক, বই মানুষের সর্বশ্রেষ্ঠ বন্ধু। মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করতে আলোকিত মানুষ চাই, এই স্লোগান নিয়ে 1977 সালে বিশ্ব সাহিত্য কেন্দ্রের যাত্রা শুরু হয়। সারা দেশের মানুষকে আলোকিত করে জাতীয় শক্তি হিসেবে সংঘবদ্ধ করা এবং পাশাপাশি মানুষের চিত্তের সামগ্রিক আলোকায়ন ঘটানোই বিশ্ব সাহিত্য কেন্দ্রের মূল লক্ষ্য। চাইলে আপনিও জড়িত হতে পারেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের নানান কর্মকাণ্ডের সঙ্গে। ঠিকানা: বিশ্ব সাহিত্য কেন্দ্র, 14 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা। বাংলা মোটর মোড়ের দক্ষিণ পশ্চিম কোণে এটি অবস্থিত। ফোন 0296600812। সুপ্রিয় দর্শক, আজকের চিরসুন্দর পর্বে আপনাদের জন্য রয়েছে বাংলা ভিশন আর্কাইভ থেকে একটি নাচ। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী
জ্বালিয়ে প্রদীপ সে দ্বীপের শিখা তুমি জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এরি দিনা চালে তুমি আপন হারা উদাসী প্রাণে লহব প্রেমাঞ্জলি তোমারে রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি তা যেমন শক্তির বুকে তেমনি আমাদের আমার পরাণে প্রেমের বিন্দু শুধু তুমি শুধু তুমি তুমি শুধু তুমি প্রতিদিন পারস্পরিক ভাব বিনিময় কথোপকথনে আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করি। তার মধ্যে কিছু শব্দ রয়েছে অতি প্রচলিত, যেগুলির অর্থ বা ব্যাখ্যা অনেকেরই জানা, কিন্তু কিছু শব্দ আবার মুখে মুখে শুনে আমরা কথায়, লেখায় বা উপমায় ব্যবহার করি। এইসব জানা অজানা কিছু শব্দের উৎপত্তি, ব্যাখ্যা, ব্যবহার ইত্যাদি নিয়ে আমাদের এবারের আয়োজন অভিধান ওতপ্রোত। ওতপ্রোত বলতে বোঝায় বিশেষভাবে জড়িত, পরস্পর গভীরভাবে জড়িত, পরিব্যাপ্ত। তাই কথায় বলে ওতপ্রোতভাবে মিশে থাকা বা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা। ওত এবং প্রত এই দুটি শব্দের দ্বন্দ্ব সমাসে তৈরি হয়েছে ওতপ্রোত শব্দটি। এটি সংস্কৃত শব্দ। বাংলা টানাপোড়েন এবং সংস্কৃত ওতপ্রোত একই উৎস থেকে এসেছে এবং উৎসটি হলো তাঁত। টানার সুতো হলো ওত আর পোড়েনের সুতো হলো প্রত। ওতপ্রোত শব্দের মূল অর্থ হলো ওত ও প্রত্যয়ের মিলিত সুতোয় বোনা কাপড়। এই অনুষঙ্গ থেকে বাংলা বাকভঙ্গিতে কোনো কিছু পরস্পর গভীরভাবে জড়িত হয়ে থাকলে সেই অবস্থাটা বোঝাতে ওতপ্রোত শব্দটি ব্যবহৃত হয়। বাংলা শব্দ টানাপোড়েন এবং সংস্কৃত শব্দ ওতপ্রোত একই তাঁতযন্ত্র থেকে জন্ম নিলেও বর্তমান প্রচলিত অর্থ ও প্রয়োগের দিক থেকে সম্পূর্ণ পৃথক শব্দ। আজকাল কেউ কেউ মুটিয়ে যাবার ভয়ে প্রোটিন খাওয়া ছেড়ে দিচ্ছে। মাংসে আছে প্রচুর প্রোটিন, ফ্যাটের ভয়ে মাংস খাওয়া বাদ দিতে পারেন, কিন্তু প্রোটিনহীন থাকলে অসুস্থ কিংবা দুর্বল হয়ে পড়তে হবে। মাছ মাংসের বিকল্প প্রোটিন হিসেবে বেছে নিতে পারেন মসুর ডাল কিংবা ছানা। মাঝে মাঝে ছানার ডালনাও খাওয়া যেতে পারে। বাজারে এখন প্রচুর সবজি আছে। এখন বেশি বেশি শিম এবং মটরশুঁটি খেতে পারেন। শিম আর মটরশুঁটি শারীরিক দুর্বলতা দূর করে। সুপ্রিয় দর্শক, বাংলা ভিশনের পর্দায় আপনাদের জন্য রয়েছে সকাল 11টা 5 মিনিটে সরাসরি আড্ডার অনুষ্ঠান সকালবেলার রোদ্দুর। প্রযোজনা আরিফ হোসেন। মানে যা বল আপনি ঠিক তার উল্টাটা করেন। বিষয়টা জান, আমার ভিতরটা জান। আজ দুপুর 1টা 30 মিনিটে দেখবেন জনপ্রিয় সিনেমার গান নিয়ে অনুষ্ঠান সিনেবিট। প্রযোজনা নাহিদ আহমেদ বিপ্লব। বিকেল 4টা 5 মিনিটে ডক্টর নাশিদ কামালের উপস্থাপনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান পর্দার ঢেউরে। প্রযোজনা তাহমিনা মুক্তা। জয় গো বন পথে কে যায়। নতুন বই, প্রিয় লেখক আর পাঠকের খবর জানতে চোখ রাখুন প্রতিদিনের বইমেলা অনুষ্ঠানে। মাহিদুল ইসলামের উপস্থাপনায় ফজলুল হক আকাশ ও মামুন খানের প্রযোজনায় প্রতিদিনের বইমেলা সরাসরি দেখবেন আজ বিকেল 5টা 20 মিনিটে। সন্ধ্যা 6টা 5 মিনিটে কৃষি বিষয়ক অনুষ্ঠান শ্যামল বাংলা। প্রযোজনা রেজা ইসলাম। রাত 8টা 15 মিনিটে ধারাবাহিক নাটক তুমি। রচনা ও পরিচালনা অনিমেষ আইচ। মীরা বেঁচে আছে। রাত 9টা 5 মিনিটে নোভা ফিরোজের উপস্থাপনায় সৌন্দর্য চর্চা ও ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান সৌন্দর্য কথা। প্রযোজনা রেহানা রাহা। দিনের বিশেষ রংটা অন্তত ধরতে চেষ্টা করি, বিশেষ শাড়িটা। তোমাকে দেখেও তো মনে হচ্ছে যে ফাগুনের হাওয়া বইছে একদম। রাত 9টা 45 মিনিটে ধারাবাহিক নাটক বাতিঘর। রচনা শফিকুর রহমান শান্তনু। পরিচালনা সৈয়দ শাকিল। প্রেম করো আমি দেখাচ্ছি।
দর্শক, এছাড়াও সকাল 7টা 30 মিনিট, সকাল 10টা, বেলা 11টা, দুপুর 12টা, 2টা, বিকেল 4টা, 5টা, সন্ধ্যে 7টা 30 মিনিট, রাত 10টা 30 মিনিট এবং রাত 1টা 30 মিনিটে দেখুন বাংলা ভিশন সংবাদ। এবারে আনন্দ আড্ডা। আজ আনন্দ আড্ডা আমাদের সঙ্গে রয়েছেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন। আপু, প্রথমে জানতে চাইবো, আজ যেহেতু পহেলা ফাল্গুন, ব্যক্তিগতভাবে আপনি এই দিনটিকে কিভাবে অনুভব করেন? একজন লেখক হিসেবে বলি, তাহলে সাহিত্যের ভিতরে দেখতে চাই, হয়তো কারো কবিতার বইয়ের পাতা খুলব। আর একজন সাধারণ মানুষ হিসেবে যদি মনে করি, তাহলে দিনটিকে দেখতে চাই প্রকৃতির মধ্যে গিয়ে, যেই প্রকৃতির মধ্যে সৌন্দর্য ফুটে ওঠে, বসন্তের ফুল, ঘাস, লতা পাতা সব কিছুর মধ্যে একটা প্রাণচাঞ্চল্য আসে। বিশেষ করে শীতের সময় যেসব গাছগুলো পাতা ঝরে যায়, সেই সব পাতায় নতুন ফুল আসে, ছোট্ট পাতা আসে, কিশলয় আসে, সব মিলিয়ে বসন্ত খুব চমৎকার। আপু, বসন্তকে বলা হয় ঋতুরাজ। আমরা কি আগের মতো এই বসন্তকে উপলব্ধি করতে পারছি? আসলে বসন্ত ঋতুরাজ প্রকৃতির জন্য। প্রকৃতিতে নানা বৈচিত্র্যময় ফুল আসে, ফসল আসে, নানা কিছুর জন্য এটাকে ঋতুরাজ বলা হয়, এর সৌন্দর্যের কারণে। কিন্তু অন্য কোনো ঋতুই কিন্তু আমাদের জীবনে গ্রহণযোগ্যতার দিক থেকে কম নয়। সেই দিক থেকে সবগুলোরই একটি মাত্রা আছে। তবে বর্ষাকাল যেমন প্রচুর বৃষ্টিপাত হয়, পাশাপাশি বন্যাও আসে, গ্রীষ্মে বৈশাখী ঝড় আসে। আমি তো মনে করি হেমন্ত খুব চমৎকার ঋতু। তো সেখানে বসন্তকে ঋতুরাজ বলেছে আমার মনে হয় বেশিরভাগই কবিরা, যারা শীতের পরে একটু অবসন্ন, একটি শীতকালীন গাছের পাতাগুলো ঝরে যায়, তুমি ঠিকই বলেছো, সেই জন্যই এটা ঋতুর রাজা হিসাবে চিহ্নিত হয়েছে। তো আমাদের সময় এইভাবে আমরা এখনকার যখন ছেলে মেয়েদেরকে দেখি, তেমন করে বসন্তকে উদযাপন করিনি। আমার স্পষ্ট মনে আছে, আমরা খুব সাদামাটাভাবে বসন্তকে দেখেছি। এখন যেমন মেয়েরা হলুদ শাড়ি পরে, তারপরে বাসন্তী কালারের রঙের শাড়ি পরে, হলুদ গাঁদা ফুল দিয়ে মালা করে খোপায় দেয়, চুলে দেয়। তো এই সব জিনিসের মধ্যে একটা আড়ম্বর আছে। আমরা সেই আড়ম্বরের ভেতর না গিয়ে আমরা ঢুকেছিলাম সৌন্দর্যের ভিতরে। এই আড়ম্বরটা আমাদের কাছে অনেক দূরে ছিল। তো এটা হতেই পারে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নানা কিছুর অনুষঙ্গ যুক্ত হয় প্রকৃতির মাঝে, মানুষের জীবনের মাঝে। বসন্ত আজকের দিনে যেভাবে অনুভূত হচ্ছে তরুণদের মাঝে, এটাও একটি বড় জায়গা বলে আমি মনে করি। দীর্ঘদিনে আমরা দেখেছি সাহিত্যে বসন্ত নানাভাবে প্রভাব ফেলেছে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? একটু আগে তুমি বলছিলে রবীন্দ্রনাথের একটি গানের কথা, বলো দেখি। আহা আজি বসন্তে, চিন্তা করো, ফোটে। হ্যাঁ, কত ফুল ফুটে, আহা আজি বসন্তে। এই আহা শব্দ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার আনন্দের উচ্ছ্বাসটাকে প্রকাশ করেছেন, যে কিভাবে বসন্ত তার হৃদয়ে ভিতরে গিয়ে তাকে একটু আলাদা করে দিনটাকে অন্যরকম করে দিচ্ছে। এই আহা শব্দটি তেমন তার বহিঃপ্রকাশ, একদম ভেতর থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর অন্য কবি একজন বলেছেন, সুভাষ মুখোপাধ্যায়, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। এটার মাত্রাও কিন্তু অনেক বড়, যে তিনি বসন্তকে দেখছেন বসন্তের মতো করেই। সেই বসন্তে যদি শীতের মতো ফুলটা না থাকে বা পাতা ঝরা গাছ থাকে, তাতেও কিছু ক্ষতি হয় না, বসন্ত বসন্তই। তো সাহিত্যের এই মাত্রার মধ্যে বসন্ত নানাভাবে এসছে, এবং এই আশাটা আমাদের প্রাণের ভেতর থেকে আসা বলেই আমি মনে করি। এবং পাঠকরা এই বিষয়টি কিভাবে উপলব্ধি করেন বলে আপনি মনে করেন? পাঠকরা তো খুব গভীর আগ্রহের সঙ্গে পড়ে, এবং এই আগ্রহের জায়গাটা বসন্ত দিয়ে তৈরি হয়। আমার মনে আছে রবীন্দ্রনাথের ছিন্নপত্র যখন পড়ি, তখন বসন্তের কথা তিনি বারবার লিখেছেন, শান্তিনিকেতনে বসন্ত উৎসব করেছেন। এই যে আগ্রহের জায়গা, তিনি তো একা উৎসব করেননি, তিনি আরও শতজনকে নিয়ে উৎসব করেছেন। সবার মধ্যে সেই অনুপ্রেরণা, আনন্দ, শান্তি সব কিছুই ছিল। এবার তাহলে আসি বইমেলা প্রসঙ্গে। এবার বইমেলা বড় পরিসরে হচ্ছে, এবং সেখানে এবার আপনার প্রকাশিত বইয়ের সংখ্যা 5টি। হ্যাঁ, সেই বইগুলো সম্পর্কে আপনার কাছ থেকে একটু। বড় পরিসরে হচ্ছে, এটা কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে এটি একটি ভালো দিক হয়েছে। কারণ বাংলা একাডেমি জায়গার পরিসরটা কমে গিয়েছিল, খুবই ভিড়, ঠেলাঠেলি, ধুলো, বিশেষ করে বাচ্চাদের অনেক কষ্ট হতো, মেয়েদেরও কষ্ট হতো। তো সেইখান থেকে একটু বড় পরিসরে আসাতে জায়গাটা ইয়েতে সবার জন্য একটা স্বস্তির হয়েছে, নতুন প্রকাশকরাও সুযোগ পাচ্ছেন, এটা একটা ইতিবাচক দিক। এখানে আরেকটু যুক্ত করতে চাই যে নতুন লেখক এবং পাঠকরাও বাড়ছে, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? এটাকে আমি একটু ইতিবাচক ভাবেই দেখি, যে নতুন লেখক
যে একটি কবিতার বই নিয়ে সারা বছর অপেক্ষা করছে, লিখছে, কাটছে, আবার লিখছে এবং প্রকাশের জন্য ব্যস্ত থাকছে, সে তো একটি মাদকাসক্ত ছেলে হচ্ছে না। এই যে ইতিবাচক অর্থে দেখা, তার যে একটা ক্রিয়েটিভ বিষয়টা তার মধ্যে কাজ করছে এবং সে জীবনকে অন্যভাবে দেখার উপলব্ধিতে নিজেকে তৈরি করতে চাচ্ছে, এটাকে আমি খুব ভালোভাবে দেখি এবং বইমেলা তার সেই স্বপ্নের জায়গা বলে আমি মনে করি। আর আমার নিজের বইয়ের কথা যেটা বলছিলে, সেটা আমার একটা উপন্যাস বের হচ্ছে, নাম হলো গেরিলা ও বীরাঙ্গনা। মুক্তিযুদ্ধের সময়ে মেয়েদেরকে নানাভাবে নির্যাতিত করা হয়েছে, কিন্তু মেয়েরাও যে প্রতিরোধের একটা জায়গা গড়ে তুলেছিল, সেই জায়গাটি তেমনভাবে আমাদের দেখানো হয় না। এবং সেই জন্য আমি এই প্রতিরোধের জায়গাটা দিয়ে যে সেও কিভাবে একজন গেরিলা হয়েছিল, সেই জায়গাটা আমি এবং দেখিয়েছি। যুগে যুগে নারীরা কিন্তু সমাজের সাথে লড়ে আসছে। হ্যাঁ, কিন্তু তারা নারী ইতিহাস যখন লেখা হয় তখন নারীদের পিছনে ফেলে রাখা হয়, সেই ইতিহাসের সত্যটাকে ঠিকমতো উঠানো হয় না, যে কারণে এখন তারা নির্যাতিত নারী, কিন্তু তারাও তো একজন মুক্তিযোদ্ধার মতো সমানভাবে কাজ করেছিল। আমার উপন্যাসে আমার নায়ক যে, তিনি তার ছেলেটিকে ডেকে বলছেন, বাবা, যুদ্ধের সময় শরীরটা তোমার নয়, এই শরীর তোমার স্বাধীনতার। আর মেয়েটাকেও বলছে, মা, শরীরটা তোমার নয়, এ শরীর তোমার স্বাধীনতার। তার অর্থ কি? যে কোনো মূল্যে স্বাধীনতা অর্জন করতে হবে, তার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, প্রস্তুত রাখতেও হবে। তো এই অর্থে, এইভাবে, এই পটভূমিতে আমি উপন্যাসটা লিখেছি। আচ্ছা, একটা গল্পের বই বেরিয়েছে, সেটার নাম মৃত্যুর নীলপদ্ম। সেটা কি বিষয়? 20টা গল্প আছে, গল্পগুলো বিভিন্ন বিষয় নিয়ে। আচ্ছা, মৃত্যুর নীলপদ্ম, ধরো একজন মানুষ যে খুব উদাসীন, একটু বৈরাগ্য ধরনের মানুষ, স্ত্রীর অসুখ হয়েছে, হসপিটালে দেখতে চায়, তার শহরে কেউ নাই, তার গ্রামে তার খুঁটি, কিন্তু যখন স্ত্রী সন্তানটা প্রসব করতে গিয়ে মারা গেল, সন্তানটাও মারা গেল, তখন সে খুব মনোকষ্টে, বেদনায়, শহরে কেউ নাই, সে একা একা হাঁটতে হাঁটতে যাচ্ছিল, যেতে গিয়ে একটি ট্রাকের ধাক্কায় সে নিজেও মৃত্যুবরণ করে। তারপর যখন তার লাশটি মর্গে আসে, তখন তা আঞ্জুমানে মফিদুল ইসলামের গাড়ি ডেকে তার লাশটি তুলে দেওয়া হয়। তখন অন্যরা সবাই ভাবে, একটি মৃত্যু হলে কত কান্না, কত হইচই, কই এর জন্য তো কেউ আসলো না, এর কি কেউ নেই? তখন ওই ডোম, যে লাশটি গাড়িতে তুলে দিয়েছিল, সে কাঁদতে কাঁদতে বলে, যে কয়দিন ও হসপিটালে এসেছিল, ও কয়দিন ও আমার বন্ধু হয়েছিল, আমি ওকে খুব ভালো মানুষ বলে চিনেছিলাম। তারপরে সে হাউমাউ করে কাঁদতে শুরু করে। এই যে একজন মানুষের কেউ নেই, কিন্তু তার অন্তরালে কেউ না কেউ থাকে, তার জন্য ফিল করে, এই ফিল করার গল্প এটা। প্রবন্ধের বই এবার আসছে আমার, এখানে 15টা প্রবন্ধ আছে, বেশিরভাগই সব সাহিত্য বিষয়ক প্রবন্ধ, আর বাচ্চাদের জন্য একটা উপন্যাস লিখেছি। আপনার এই বইগুলো আমরা কোন প্রকাশনী থেকে পাচ্ছি? উপন্যাসটা আসছে প্রথমা থেকে, জি, মৃত্যুর নীলপদ্ম আসছে কথা প্রকাশ থেকে, প্রবন্ধটা পথ চলাতেই আনন্দ, এই পথ হলো সাহিত্যের পথ, আচ্ছা, এটা আসছে জাগৃতি থেকে, আর শিশুদের বইটা হরতালের ভূত বাবা, এটা আসছে চন্দ্রাবতী একাডেমি থেকে। জি। এবং সাহিত্যের পথে নারী লেখকদের সংখ্যা পুরুষ লেখকদের তুলনায় অনেক কম। সাহিত্য তো গার্মেন্টস ফ্যাক্টরি না, যে মেয়েরা ঢুকবে আর বের হবে। সাহিত্য একটা অন্য জায়গা। তুমি যদি মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের পড়ার হার কত, মেয়েদেরকে তো দীর্ঘ সময় ধরে পিছিয়ে রাখা হয়েছে, এবং আজকের দিনে ঢাকা ইউনিভার্সিটির মানে পার্সেন্টেজটা দেখলে যে সংখ্যায় কত কম, সেই তুলনাটা যদি বিচার করো, তাহলে তোমার মনে হবে যে আসলেই যে মেয়েরা শিক্ষার কাছেই যেতে পারছে না, তারা সাহিত্য করবে কোথা থেকে। কাজেই ওই সংখ্যাটা আমরা কিন্তু ওইভাবে বিবেচনা করতে পারবো না। আজ আপনি নেত্রকোনা থেকে প্রদত্ত খালেকদার চৌধুরী সাহিত্য পুরস্কার 1420 গ্রহণ করতে যাচ্ছেন। আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং জানতে চাইবো অনুভূতি। অনুভূতি যে কোনো পুরস্কারই লেখকের জন্য আনন্দের, তবে পুরস্কারকে লক্ষ্য করে কোনো লেখকই লেখেন না, এটাও যেমন সত্য, আর পুরো তার স্বীকৃতিটি পাওয়াটাও আরেকটি বড় সত্য। দুটো মিলিয়ে দুটোই আমার আনন্দের। আপু, আজকের এই চমৎকার দিনে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের পাঠক, দর্শক, ভক্তদের যদি আপনার কিছু বলার থাকে। সবাইকে বলবো, বসন্তকে বুঝুন। বসন্ত জীবনের একটা দিক যেটা প্রস্ফুটিত করে। আমরা হতদরিদ্র দেশের মানুষ, তারপরেও আমরা প্রস্ফুটিত জীবন চাই, যে জীবন আমাদের নিয়ে যাবে অনেক দূরে। আপনাদের সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা।
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে। এবার বিদায়ের আগে সবিনয়ে জানাই, দিন প্রতিদিন সম্পর্কে আমরা আপনাদের মতামত জানতে চাই, আপনাদের মনের মতো করে সাজাতে চাই এই অনুষ্ঠান। আপনাদের মতামত আর ইচ্ছের কথা জানাতে চিঠি লিখুন আমাদের কাছে এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নুট টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320304। আমাদের কাছে ইমেল করতে পারেন এই ঠিকানায়, dinprotidin@banglavision.tv। আজকের এই দিনের প্রত্যাশা একটাই, সবার জীবন হয়ে উঠুক ফাল্গুনের মতো বর্ণিল, বসন্তের মতো স্নিগ্ধ। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামীকাল একই সময়।